আমি সুধাংশু বিহারের একটি মফস্বল শহরে বাস করি। মাসখানেক হলো আমাদের পাড়ায় একটি নতুন বাঙালি ভদ্রলোক এসেছেন, প্রিয়তোষবাবু। যে বাড়িখানা আগে মাইনর স্কুল ছিল সেই বাড়ি ভাড়া নিয়ে আছেন। বাড়ির চারধারে পাঁচিল ঘেরা, ফাঁকা জমি, হলদে রঙের বাড়িখানা। প্রথম দিনই প্রিয়তোষবাবুর সাথে আলাপ হয়ে গেছিল। পাড়ায় নতুন বাঙালি এসেছেন, তাই সাদর সম্ভাষণ করবার জন্য নিজেই উপযাচক হয়ে তার কাছে গিয়েছিল। বছর ৪৫ বয়সের একটি শৌখিন গোছের ভদ্রলোক। প্রথম দিন এসে মিস্ত্রি ডাকিয়ে বাড়ির মাথার উপর রেডিওর এরিয়াল বসাচ্ছিলেন। আমার সঙ্গে মামুলি ২-৪টে কথা হলো। কাজকর্ম কিছু করেন না, পয়সা আছে, সন্তান সন্ততিও কেউ নেই। বছর ১০ আগে স্ত্রী মারা গেছেন। তারপর থেকে খেয়াল মতো এখানে ওখানে ঘুরে বেড়ান। এর আগে বছর ১.৫ গয়ায় ছিলেন, সেখানে আর মন টিকল না, তাই চলে এসেছেন। ভদ্রলোক একলা থাকেন, অথচ এত বড় বাড়ি নিয়ে কি করবেন এই ভেবে তখন একটু আশ্চর্য মনে হয়েছিল। কিন্তু প্রথম আলাপেই তো ও কথা জিজ্ঞেস করা যায় না। তিনি যেসব আসবাবপত্র সঙ্গে এনেছিলেন তাও বেশ দামি আর শৌখিন। দেখলুম লোকটি বিপত্নিক এবং বয়স্ক হলে কি হয়, প্রাণটা বেশ তাজা রেখেছেন। তারপর আরও বার ২ তার বাড়িতে গিয়েছিলুম। তার চরিত্রে ২-১টি ছোটোখাটো অসঙ্গতি চোখে পড়েছিল। তিনি শৌখিন লোক, কিন্তু নিজেই রান্নাবান্না করেন। একটি মাত্র শুকো চাকর রেখেছেন, সে দিনের বেলায় কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। তার বাড়িতে মেয়ে মানুষের পাট নেই, অথচ বসবার ঘরটি ছবির মতো সাজিয়ে রেখেছেন। পুরুষ মানুষ যে এত গোছালো হতে পারে তার চোখে না দেখলে বিশ্বাস হয় না। আরও লক্ষ্য করলুম লোকটি যে পরিমাণে অমায়িক সে পরিমাণে মিশুকে নয়। কথা ভারী মিষ্টি, কিন্তু কম কথা বলেন। কথা বলতে বলতে বা শুনতে শুনতে কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে পড়েন। তাছাড়া আমি ৩ বার তার বাড়ি গেলুম, তিনি একবারও তার পাল্টা দিলেন না। একটু বিরক্ত বোধ হলো। সন্দেহ হলো তিনি হয়তো মনে করেন, তাকে বড়লোক মনে করে আমি হয়তো তার মোসাহেবি করবার চেষ্টা করছি, তাই যাওয়া বন্ধ করে দিলুম। তারপর পথে ঘাটে মাঝে মাঝে দেখা হতো, এই পর্যন্ত। এইভাবে হপ্তা ৩ কেটে গেল। প্রিয়তোষ বাবুর সম্বন্ধে মনটা যখন প্রায় নির্লিপ্ত হয়ে এসেছে, এমন সময় তার নামে কয়েকটা কথা কানে এলো। এসব খবর মেয়েদের কানেই আগে পৌঁছয়। আমার স্ত্রী খবরটা দিলেন। প্রিয়তোষ বাবু নাকি সুবিধের লোক নন। রাত্রি ১০টার পর তার বাড়িতে মেয়ে মানুষের গলার আওয়াজ শোনা যায়, পাড়ার কেউ কেউ শুনেছে। এমন কিছু অসম্ভব কথা নয়। মনটা খুঁতখুত করতে লাগলো। প্রিয়তোষ বাবুকে যেটুকু দেখেছিলুম তাতে তাকে লম্পট দুশ্চরিত্র বলে তো মনে হয়নি। তবু কিছুই বলা যায় না। যাদের সারা জীবন ধরে দেখছি তাদেরই চিনতে পারলুম না, আর প্রিয়তোষ বাবুর চরিত্র এক নজরে চিনে নেব এত অহংকার আমার নেই। তাছাড়া সত্যি হোক আর মিথ্যে হোক, এ বিষয়ে করবার তো কিছু নেই। করবার মধ্যে বৈঠকখানায় বসে মুখরোচক জল্পনা করতে পারি মাত্র। অন্তত তখন তো তাই মনে হয়েছিল। কাল সকালবেলা পাড়ার ছোকরা দলের চাই ভূত আমার সঙ্গে দেখা করতে এলো। ভূত ডাকাবুকো ছেলে, মনের মধ্যে মার প্যাঁচ নেই, মেজাজ কড়া। সে এসেই প্রিয়তোষ বাবুর কথা তুললে। শুনেছেন বোধ হয়। দেখলাম ভূতর মন এখনো আমাদের মতো নির্লিপ্ত জল্পনাপ্রবণ হয়ে ওঠেনি। কুণ্ঠিতভাবে স্বীকার করতে হলো, কিছু কিছু শুনেছি বই কি। এইরকম লোককে পাড়ায় রাখা যেতে পারে না। ছেলেরা বলছে একদিন ধরে ২ ঘা দেওয়া যাক, তাহলেই পালাবে। ভূত আর তার দল বয়সে আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু মনে মনে তাদের বাহুবলকে সম্ভ্রম করি। তবু ক্ষীণ আপত্তি করে বললুম, শুধু কানাঘুষোর উপর এতটা বাড়াবাড়ি করা ঠিক হবে? বরং কথাটা সত্যি কিনা ভালোভাবে যাচাই করে যা হয় করা উচিত। তারপর বেশ, তো আপনিই যাচাই করুন। অতঃপর ভূতর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো রাত্রে গিয়ে প্রিয়তোষ বাবুর বাড়িতে আড়ি পাতা। কাজটা মোটেই রুচিকর মনে হলো না, কিন্তু একটা লোককে উত্তম মধ্যম দেওয়ার আগে
তার অপরাধ সম্বন্ধে নিঃসংশয় হওয়া ভালো। রাত্রি 10:30টার পর খাওয়া দাওয়া সেরে রবার সোল জুতো পায়ে দিয়ে বেরোলুম। স্ত্রীকে বলে গেলুম, ফিরতে হয়তো দেরি হবে, ঘুমিও না। দিল্লি থেকে ফিল্মি গান দিচ্ছে রেডিওতে, তাই শোনো। প্রিয়তোষবাবুর ফটকের সামনে ভূতোর সঙ্গে দেখা হলো। ভূতোটা এমন গোয়ার, জুতো পরে এসেছে যার আওয়াজ 1.5 মাইল দূর থেকে শোনা যায়। তাকে বললুম, ও জুতো পরে তোমার ভেতরে যাওয়া চলবে না, শিকার ভড়কে যাবে। বেশ, আমি বাইরে পাহারায় রইলুম। রাস্তা তখন নির্জন হয়ে গেছে। প্রিয়তোষবাবুর বাড়ি অন্ধকার। ফটক পার হয়ে পা টিপে টিপে চললুম। ঘরের দরজা জানালা সবই বন্ধ, কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে। কারা যেন খাটো গলায় কথা বলছে। আমার বুকের মধ্যে একবার দূর দূর করে উঠল, কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতার অভ্যেস কখনোই নেই। যদি ধরা পড়ি তাহলে কি বলবো তার একটা খসড়া মনে মনে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু স্নায়ুর কম্পন তাতে থামল না। যাই হোক, অপ্রীতিকর কর্তব্য যখন করতেই হবে তখন দ্বিধা করে লাভ নেই। বাড়ির সামনে এক ফালি খোলা বারান্দা, তারপরই বৈঠকখানা ঘর। যতদূর সম্ভব নিঃশব্দে বৈঠকখানার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালুম। ঘরের মধ্যে 2 জন লোক কথা বলছে। বেশ সহজ গলাতেই কথা বলছে। একজনের গলা চিনতে কষ্ট হলো না, নিঃসংশয়ে প্রিয়তোষবাবুর গলা। অন্য গলাটি, হ্যাঁ, স্ত্রীলোকেরই বটে। মিষ্টি ভরা গলা, কিন্তু ঠিক যেন স্বাভাবিক নয়। এসরাজের তারের আওয়াজের মতো তাতে একটা ধাতব ঝংকার আছে। কান পেতে শুনতে লাগলো। গলার আওয়াজ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কথাগুলো ঠিক ধরতে পারছি না। একবার মনে হলো প্রিয়তোষবাবু যেন কবিতা আবৃত্তি করছেন। দূরের কাছে কান নিয়ে গিয়ে শোনবার চেষ্টা করলুম। কথাবার্তার সুর বদলে গেছে, মান অভিমানের পালা চলছে। মনে হলো যেন মেয়েলি গলা বলছে, যাও, তোমার সাথে আর কথা বলবো না, আর আসবোও না। কেন তুমি? আমার মনের মধ্যে শুধু বিস্ময় নয়, আতঙ্কও জমা হয়ে উঠেছিল। কারণ মেয়েলি গলাটি কেবল বাঙালি মেয়েরই গলা নয়, শিক্ষিত মার্জিত বাঙালি মহিলার গলা। মনে মনে ঘেমে উঠছিল আর ভাবছিলাম কে হতে পারে। হঠাৎ ঘরের মধ্যে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। প্রায় 10 সেকেন্ড আর কোনো শব্দ নেই। তারপর একটি সুমিষ্ট ব্যঙ্গ হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। একটি ভদ্রলোক দোরের কাছে দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন। যাও, আদর করে ঘরে এনে বসাও। চমকে উঠলুম, পালাবো কিনা ভাবছি। এমন সময় প্রিয়তোষবাবু দরজা খুলে দাঁড়ালেন। ঘরের মধ্যে খুব অল্প আলো ছিল। দেখলুম প্রিয়তোষবাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ মাখানো রয়েছে বটে, কিন্তু অবৈধ প্রণয়ে ধরা পড়ার লজ্জা সেখানে লেশমাত্র নেই। তিনি বললেন, আসুন। একরকম অসাড়ভাবেই ঘরে ঢুকলুম। ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই। মেয়েলি গলার অধিকারিণী কোথায় অদৃশ্য হয়ে গেছে। কেবল একপাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরোচ্ছে, যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিও শুনছিলেন, যন্ত্রটা বন্ধ না করেই দরজা খুলতে এসেছেন। কিছু দরকার আছে কি? দরকার আছে বই কি। তুমি কার সাথে কথা বলছো তাই চুরি করে শুনতে এসেছেন। এ কি কি কথা বলছে প্রিয়তোষবাবু? আমার স্ত্রী। আপনার স্ত্রী? কিন্তু কিন্তু তিনি মারা গেছেন, এই না? তাতে আপনার কি? আপনি কেন আমার স্বামীকে বিরক্ত করতে এসেছেন? যান, বাড়ি যান। কিরকম ভদ্রলোক আপনি? আমার স্বামীর চরিত্র তদারক করবার কি অধিকার আছে আপনার? উনি আপনাদের পাড়ায় এসে আছেন। আপনাদের পাড়া পবিত্র হয়ে গেছে, জানেন তা? ওগো, যাও, এবার শুয়ে পড়ো গিয়ে, নইলে শরীর খারাপ হবে। অনেক রাত হয়েছে। আমার মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গিয়েছিল।
নেহাত নেহাত গ্রাম্য লোকের মতো বললুম, কিন্তু কিন্তু কিছু যে বুঝতে পারছি না। রেডিওর ভেতর থেকে রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময় আমার সঙ্গে কথা বলেন। তার মৃত্যুর পর থেকেই এমনি হয়ে আসছে। আমার জীবনের এই একমাত্র সম্বল। উনি সংসার চালান, উনিই সব কিছু করেন। আমি শুধু ওর কথা মতো কাজ করে যাই। এ কি করে সম্ভব হয়? আপনি বুঝবেন না, বোঝবার বৃথা চেষ্টাও করবেন না। তার চেয়ে বাড়ি যান। আপনার স্ত্রীর বুকের ব্যামো আছে না? ভালো চান তো শিগগির বাড়ি যান, নইলে হয়তো আর দেখতে পাবেন না। সেই যে সাধু ভাষায় বলে, বেত্রা হত কুকুর, ঠিক সেইভাবে প্রিয়তোষবাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি মুখ দৌড়তে আরম্ভ করলো। বাড়ি পৌঁছে দেখি বসবার ঘরে রেডিওটা খোলা রয়েছে, কিন্তু তার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আর মেঝের ওপর মাদুর পেতে স্ত্রী পড়ে আছেন, তার দু চোখ বন্ধ, একটা হাত এমন অস্বাভাবিকভাবে ছড়ানো রয়েছে যেন মনে হয় হ্যাঁ, এলে? আমার একটু তন্দ্রা এসে গিয়েছিল। কেমন জব্দ! আর যাবেন পরের হাঁড়িতে কাঠি দিতে? স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনতে গিয়েছিলেন, তাই একটু ভয় দেখালুম। আর কখনো এরকম কাজ করবেন না।